নাম্বার 37। এবার আমরা পাচ্ছি কিসের অঙ্ক? মিক্সারের ম্যাথ। এতক্ষণ পর্যন্ত আমরা এটা ওটা সেটা এলিগেশন হোক, প্রফিট অ্যান্ড লস হোক, এই ম্যাথগুলোই আমরা দেখছিলাম। এবার আমরা দেখব মিক্সারের অরিজিনাল মিক্সার। বলেছে 3টি সমান গ্লাস। তো তোমরা সবার আগে সমানের তলায় আন্ডারলাইন করে রাখবে। সমানটা হচ্ছে এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট টার্ম, সমান গ্লাস। আর সমান কথার অর্থ কি সেটা নিজেরা ভাবো, আমি অঙ্কটা পড়তে থাকি আর তোমরা ভাবো। যদি বলা হয় যে সমান গ্লাস, তোমাকে যে গ্লাস দেওয়া হয়েছে সেম পরিমাণ গ্লাস তোমার বন্ধুকেও দেওয়া হয়েছে, আর দুজনের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে। এবার তোমরা ভেবে দেখো যে কোন গ্লাসে বেশি আছে আর কোন গ্লাসে কম আছে, এটা তোমাদের ভাবনার কাজ। আর আমি পড়তে থাকি পরেরটা। 3টি সমান গ্লাসে সিরাপ দিয়ে দিয়ে যথাক্রমে কত কত পূর্ণ? 2 ভাগের 1 ভাগ পূর্ণ, 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 2 ভাগ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো। এরপরে কি বলেছে? নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? যে নতুন মিশ্রণটা তৈরি হলো ঢালার পরে আমরা কি করলাম? ঢাললাম, একটি বড় পাত্রে ঢাললাম, আর বড় পাত্রে ঢালার পরে মিশ্রণের অনুপাত কত হবে সেটাই জানতে চেয়েছে। মিশ্রণের অনুপাত অর্থাৎ সিরাপ আর জলের অনুপাত কত হবে সেটাই জানতে চেয়েছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37। তো সবার আগেই হচ্ছে আমরা ছবিতে বোঝার চেষ্টা করি। 3টি সমান গ্লাস আছে, ধরলাম এই একটা গ্লাস, ধরি হচ্ছে এই একটা গ্লাস, সমান মাপের গ্লাস, আর এই একটা গ্লাস। 3টি সমান মাপের গ্লাস আছে। আর এই 3টে সমান মাপের গ্লাসে কি রয়েছে? সিরাপ কত রয়েছে? সিরাপ রয়েছে 2 ভাগের 1 ভাগ। তো প্রথম পাত্রে সিরাপ রয়েছে 2 ভাগে, যদি টোটাল থাকে তবে 1 ভাগ সিরাপ আছে। আচ্ছা, 1 ভাগ যদি সিরাপ থাকে বাকি অংশ কি থাকবে? ওয়াটার। ওয়াটার কত ভাগ আছে? 1 ভাগ। এটা কোশ্চেনে বলেছে যে ফাঁকা জায়গাটা জল দিয়ে পূর্ণ করতে হবে। তার পরের পাত্রে কত রয়েছে? 3 লিটার যদি পরের পাত্র হয় তবে পরের পাত্রে কি রয়েছে? 1 ভাগ সিরাপ আছে। 1 ভাগ সিরাপ থাকলে 2 ভাগ কি থাকবে? জল থাকবে। পরের পাত্রে চলে আসি। পরের পাত্রে বলেছে 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ থাকবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ, তাহলে 1 ভাগ কি থাকবে? তোমরা বললে 1 ভাগ ওয়াটার থাকবে। 1 ভাগ কি থাকবে? ওয়াটার থাকবে। কিছু বুঝতে পারলে? এর পরের কাজটা কি সেটাকে বোঝার চেষ্টা করি। তোমাদেরকে আমি একটা কোশ্চেন করলাম, তাই না? যে বললাম যে 3টে সমান গ্লাস আছে, আর 3টে সমান গ্লাস এর অর্থটা কি সেটাই তোমাদেরকে আমি বার করতে বললাম যে তোমাকেও কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, তোমার বন্ধুকেও কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে সমান মাপের গ্লাসে। বলো কাকে বেশি দেওয়া হলো? তোমার বন্ধুকে কোল্ড ড্রিঙ্কস বেশি নাকি তোমাকে? তুমি বলে যে এটা কি বলছেন আপনি? যদি সমান মাপেরই গ্লাস হয় তাহলে কোল্ড ড্রিঙ্কস কেন কম বেশি হবে? আর যেহেতু আমাকে গ্লাস পূর্ণ করে দিয়েছে, সমান মাপের গ্লাস মানে সমান ক্যাটাগরির হচ্ছে সমান মাপের কি থাকবে? কোল্ড ড্রিঙ্কসও থাকবে। ঠিক সেই কনসেপ্ট, সেম কনসেপ্ট এখানে রয়েছে। বলেছে 3টি সমান মাপের কোল্ড ড্রিঙ্কস আছে, আর 3টে যদি সমান মাপের যদি গ্লাস হয় তবে বলো এই 3টে সমান মাপের গ্লাসের কোয়ান্টিটি কেমন হওয়া উচিত? সমান হওয়া উচিত। এই গ্লাসের ক্যাপাসিটি যত হবে এই গ্লাসেরও ক্যাপাসিটি তত হবে, আর এই গ্লাসেরও ক্যাপাসিটি ততই হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, মানে এখানে 2 কোয়ান্টিটি আছে, এখানে 3 কোয়ান্টিটি, এখানে 3 কোয়ান্টিটি। তাহলে এখানে কি আছে? এরর আছে। আর এই এররকে আমাদের কি করতে হবে? কারেকশন করতে হবে। এই এররকে আমরা কিভাবে কারেকশন করব? জাস্ট আমরা কোয়ান্টিটিগুলোকে সেম করে দেবো। তাহলে কোয়ান্টিটি সেম করতে গেলে এর সাথে কত দ্বারা গুণ করব? সবগুলোকে আমরা 6-এ পরিণত করি। এর সাথে আমরা 3 দ্বারা গুণ করব, এর সাথে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা, আর এর সাথে কত দ্বারা? 2 দ্বারা। কিছু বুঝতে পারলে ব্যাপার? আর যদি এরকম করি আমরা, এর থেকে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারলাম যে 6 লিটার এখানেও আছে, 6 লিটার এখানেও আছে, আর 6 লিটার এখানেও আছে। এখানেও 6, এখানেও 6, আর এখানেও 6। এবার বলেছে এদেরকে সমান মাপের গ্লাস হলো। এবার দেখো তো এই 3টে গ্লাস কি এবার সমান হলো? একদম সমান হলো। আর এই 3টে গ্লাসকে কি বলেছে? একটি বড় গ্লাসের মধ্যে ঢেলে দিতে বলেছে। একটি বড় গ্লাসের মধ্যে, মানে এই জলটাকে এখানে ঢালতে হবে, এই জলটাকে এখানে ঢালতে হবে, আর এই জলটাকে এখানে ঢালতে হবে। বুঝতে পেরেছি? জল মানে মিশ্রণটাকে। আচ্ছা, সবার আগে আমি এখান থেকে ঢালি। এখান থেকে যদি আমি ঢালি তবে সবার প্রথমে সিরাপকে ঢালি। তো সিরাপ কত আসবে? প্রথম পাত্র থেকে 1 আসবে।
ভালো করে বুঝে বলো, প্রথম সিরাপের থেকে কত আসবে, প্রথম পাত্র থেকে সিরাপ কত আসবে? 1 আসবে। তুমি বলে না 1 আসবে না, কারণ আপনি এখানে 3 দ্বারা গুণ করেছেন। তাহলে এখানে কেন করেননি 3 দ্বারা গুণ? চলো 3 দ্বারা তাহলে আমরা গুণ করে দিই। তাহলে এটা কত অনুপাতে আছে? 3:3। তাহলে প্রথম পাত্র থেকে সিরাপ কত উঠবে? 3 উঠবে। জল কত উঠবে? জলও 3 উঠবে। দ্বিতীয় পাত্রে চলে আসে, দ্বিতীয় পাত্রে 2 দ্বারা গুণ করা হয়নি এখনো পর্যন্ত, তাহলে 2 দ্বারা গুণ করে দেবো। 2 রয়েছে, আর এটা কত রয়েছে? 4, মানে ডবল আর কি মধ্যে কথা। তাহলে এখান থেকে সিরাপ কত আসবে? 2 আসবে। এখান থেকে এটা কত আসবে? এটা আসবে 4। পরের পাত্রে চলে আসি, এটাও ডবল রয়েছে। ডবল আসা মানে কি লিখতে কি হবে ডবলে? একদম না। তাহলে 2 এর বদলে কত আসবে? 4 আসবে। আর এটা 1 এর বদলে কত আসবে? 2 আসবে। সেমভাবে প্রতিটা জিনিস আমরা আপডেট করতে পারি আমাদের মর্জি। এবার দেখি এই 3টে যদি যোগ করা হয় তো কত হবে, আর এই 3টে যদি যোগ করা হয় তো কত হবে। এই 3টে যদি যোগ করি, 4 আর 2 6, আর 3 9 ইউনিট হচ্ছে সিরাপ। আর জল হচ্ছে, দেখতে পেলাম এখানে যত 4 2 3, এখানেও 4 2 3, দুটো সেম ছিল। এখানে আমরা কাটাকাটি করতে পারতাম। তাহলে 9:9 অনুপাতে আছে। তাহলে নতুন পাত্রে সিরাপ আর ওয়াটারের রেশিও কত? 9:9। আর 9:9 মানে আমরা একে কি বলতে পারি? 1:1 বলতে পারি। তো সেম কোয়ান্টিটি মানে 1:1। তো এটা ছিল একদম বেসিক, মানে যে বেসিক দ্বারা পুরো কোশ্চেনে যেমন বলেছে সেরকমভাবে আমি করেছি। এই কোশ্চেনকেই আমরা একটু আপগ্রেড করার চেষ্টা করি। আপগ্রেডের অর্থ হচ্ছে কোশ্চেনটাকে কি আমরা পড়তে কি সলিউশন করতে পারতাম। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল সত্যি ভালো থাকে তো এটা মনে রেখো আমরা পড়তে ইজিলি ভাবে সলিউশন করতে পারতাম। কিভাবে করতে পারতাম সেটা দেখবো ছবির মাধ্যমে। 3টে ছবি রয়েছে গ্লাসের। এবার দেখতে পেলাম যে ভালো করে বোঝো যেটা বলতে চাইছি। প্রথম পাত্র ধরো নেই, আর দ্বিতীয় আর তৃতীয় পাত্র রয়েছে। দ্বিতীয় আর তৃতীয় পাত্র যদি থাকে, এই দ্বিতীয় আর তৃতীয় পাত্রকে যদি নতুন পাত্রের মধ্যে ঢেলে দিই, একটু বড় পাত্রের মধ্যে ঢেলে দিই, তবে বলতে পারবে সিরাপ আর ওয়াটারের মিশ্রণ কত হবে, সিরাপ আর ওয়াটারের অনুপাত কত থাকবে। তা তুমি সবার আগে দেখতে হবে যে কোয়ান্টিটি সেম আছে কিনা। কোয়ান্টিটি সেম আছে। আর এবার দেখতে পেলাম যে এটা আর এটা তাহলে ডাইরেক্ট যোগ হয়ে যাবে। সিরাপ আর সিরাপ যোগ করলে কত হলো? 3। ওয়াটার আর ওয়াটার যোগ করলে কত হলো? 3। তাহলে আমি বলতে পারি দ্বিতীয় আর তৃতীয় পাত্র যদি আমি আগে ঢালতাম তবে কত অনুপাতে থাকতো? 1:1 অনুপাতে থাকতো। বলতে পারি কি পারি না? তাহলে 1:1 অনুপাত। এই দুটো পাত্র ঢেলে কি হলো? 1:1 অনুপাত। কিছু বুঝতে পারছি? সবার প্রথমে আমার যেটা মর্জি 3টে পাত্র ঢালবো। আমি এই বড় পাত্রের মধ্যে 3টে পাত্র ঢালবো অবশ্যই। প্রথমে আমি আগে দ্বিতীয় আর তৃতীয় ঢেলে নিই, তারপরে প্রথমটা ঢালবো। কোনো অসুবিধা আছে কারোর? অসুবিধা থাকা তো উচিত নয়, কারণ একই ব্যাপার। তো প্রথম পাত্রকে আমি হাঁটালাম, আর দ্বিতীয় আর তৃতীয় পাত্র ঢাললাম। এই পাত্রে ঢেলে দেখলাম যে এখানে 3 আর এখানেও 3। সিরাপ আছে 3, ওয়াটার আছে 3। কি হবে? ডাইরেক্ট যোগ করবো। 1 আর 2 3, 2 আর 1 3, কারণ কোয়ান্টিটি সেম। তাহলে 3:3 মানে 1:1 অনুপাতে আছে। তাহলে আমি একে এই দুটো পাত্র আমি আর দেখতে পাচ্ছি না। তোমরা কি একে দুটো পাত্র দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা বললে যে আমি এখানে একটাই পাত্র দেখতে পাচ্ছি, কারণ এই দুটো পাত্রকে আমি যে পাত্রের মধ্যে ঢেলেছিলাম সেই পাত্রটা হচ্ছে এরকম পাত্র। আর এই পাত্রে কোন অনুপাতে আছে? 1:1 অনুপাতে আছে। কোন অনুপাতে আছে? 1:1। এটা যদি 1:1 অনুপাতে থাকে, এবার আমি কি করতে পারি? এবার তো এই পাত্রকে আর এই পাত্রকেও তো ঢালতে হবে। এখানে হিডেন দুটো পাত্র আছে, এর মধ্যে দুটো পাত্র লুকিয়ে আছে, এর মধ্যে একটা পাত্র আছে। এবার এই দুটো পাত্র আর এই একটা পাত্রকে আমি এর মধ্যে ঢালবো। তার মানে মধ্যে কথা আমি এখানকার সিরাপ আর এখানকার সিরাপ যোগ করব। কত হলো? 1 আর 1 2। আর এখানকার কত হলো? ওয়াটার কত হলো? 1 আর 1 কত হলো? 2। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে 1:1 সম্পর্কে। তো এগুলো হচ্ছে মন স্যাটিসফাই করে দেবে, মনের মধ্যে একটা আলাদা ফিলিংস এনে দেবে যে কত সুন্দরভাবে ম্যাথ করা পসিবল যদি একে আমরা ইম্যাজিন করতে পারি, যদি আমরা এখানে খেলতে চাই, মানে আমরা যেমন খুশি সেরকম করতে পারি। তো পড়তে কেমন করতে হবে? আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় আর তৃতীয় নিতাম, দেখতে পেলাম যে 2 আছে আর 3 আছে, অর্থাৎ নিচের কোয়ান্টিটি দুটো সেম আছে, দ্বিতীয় আর তৃতীয়। এবার যদি দেখতে যে উপরে একটা 1 আছে, পরেরটায় 2 আছে, 1 আর 2 3 যদি হয়, দেখো টোটালে কত আছে? দ্বিতীয় আর তৃতীয় যোগ করলে কত হয়? 6 ইউনিট হয়। হরের যোগের কথা বলছি, 6 ইউনিট হয়। চলো একটু লিখে দেখানোর চেষ্টা করি, বুঝতে পারবে। এটা কত আছে? 1/3 আছে, দ্বিতীয় আর তৃতীয় লিখছি, আর 2/3 আছে। এবার দেখো এই 3 আর এই 3 যদি আমি যোগ করে দিই তবে টোটালে কত হচ্ছে? 6 হচ্ছে। মানে এই দুটোকে আমি একই পাত্রে ঢাললাম। 6 ইউনিটের মধ্যে কত ইউনিট সিরাপ হচ্ছে? এখান থেকে 1 ইউনিট আর এখান থেকে 2। 6 ইউনিটের মধ্যে সিরাপ হচ্ছে কত? 3। আর তাহলে জল কত থাকবে? জল থাকবে 3, অর্থাৎ 3:3, অর্থাৎ হচ্ছে 1:1।
তাহলে আমি বলতে পারি দ্বিতীয় আর তৃতীয় পাত্রকে যদি একটা পাত্রে করে নিতাম তাহলে 1:1 অনুপাতে আছে। আর প্রথমটা তো দেখতে পাচ্ছি হাফে আছে, হাফ মানে 1:1, প্রথমটা 1:1, দ্বিতীয়টা 1:1, মিশিয়ে দিলে কত অনুপাত থাকবে? আরে 1:1 তো থাকবে। বুঝতে পারলাম তো? এগুলো হচ্ছে মজা। আর এইভাবেই যদি করতে থাকো তো ফিলিংসটা আলাদা আসবে। তো আমি অনুরোধ করছি যতটা ভালো করে সম্ভব, এটা তো গেলে একদম বেসিক লেভেল, এটা তো খুব ভালো জিনিস, আমি কখনো বলছি না এটা খারাপ কিছু, কিন্তু এটা করে দেখবে যে মজাটাই একটু আলাদা আসবে। কোশ্চেন নাম্বার 38-এর আগে আমরা 39টা করে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় 38টা আরও ভালো করে। তা বলেছে 3টে গ্লাস আছে, 3টি সমান মাপের গ্লাস আছে। সমানের তলায় আন্ডারলাইন অলওয়েজ বা স্টার দিয়ে রাখো, কারণ সমান মানে এর আগের অঙ্কে আমরা বুঝেছি কি ব্যাপার। 3টি সমান মাপের গ্লাস আছে। এবার এই 3টি সমান মাপের গ্লাসকে যদি তুমি একটি বড় পাত্রে ঢেলে দাও, এখান থেকেও এটা ঢালতে হবে, এখান থেকে এটা ঢালতে হবে, আর এখান থেকে এটা ঢালতে হবে। ঢালার পরে এই যে নতুন পাত্রে যে মিশ্রণটা তৈরি হলো দুধ আর জলের, সেইখানকারই অনুপাত বার করতে বলেছে। চলো অপশানগুলো লিখি। অপশানে 65:28, অপশান বি 65:19, অপশান সি 19:65, অপশান ডি 19:28 এটা বলেছে। আচ্ছা এটা দেখার সাথে সাথে আগে আমি ব্যাপারটাকে একটু বলার চেষ্টা করি, যে হচ্ছে 3টি সমান মাপের গ্লাস দিয়েছে, 3টি সমান মাপের গ্লাস, কিন্তু এখানে বলো এরা কি সমান মনে হচ্ছে? এই গ্লাসগুলো এখানে 7, এখানে 7, আর এখানে কত আছে? 4। এই দুটো গ্লাস তো সমান, কিন্তু এটা কি সমান আছে? এটা সমান নেই। সুতরাং একে আমাদের কিসে পরিণত করতে হবে? সমানে পরিণত করতে হবে। তো আমরা একটা কাজ করি, সবগুলোকে 28 লিটারে পরিণত করি। তাহলে একে 4 দ্বারা গুণ, একেও 4 দ্বারা গুণ, আর একে গুণ করব 7 দ্বারা। এটা হয়ে গেল সমান। মানে এই পর্যন্ত অঙ্কটা বলেছিল যে 3টি সমান মাপের গ্লাস। এবার আমি সমান করে দিলাম। যদি 4 দ্বারা এখানে গুণ করি, 4 দ্বারা এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, আর 7 দ্বারা এখানে গুণ হবে, মানে ইন্ডিভিজুয়ালিগুলোতে গুণ হবে। এগুলো আমরা জানি। এবার আসবো আমরা, এবার কিভাবে অ্যাপ্রোচ নেব সেই দিকে আসবো। তো সবার প্রথমে আমি যখন এই দুটো অপশান দেখলাম, অপশান সি আর অপশান ডি, কোশ্চেন পড়তেই আমি কেটে দিয়েছি। অপশান সি আর অপশান ডি। তোমরা যদি বলো যে কেন কেটেছেন, ভালো করে বোঝো। প্রথম পাত্রে দেখলাম যে দুধ জলের থেকে 6 গুণ, দুধ 2.5 গুণ, দুধ 3 গুণ। এবার যদি আমি এদেরকে যদি আমি এখানে ঢালি, তবে বলো যে মিল্ক বেশি হওয়া উচিত নাকি ওয়াটার বেশি হওয়া উচিত? প্রতিটা পাত্রে দেখলাম যে দুধের পরিমাণ 6 গুণ, 2.5 গুণ, 3 গুণ বেশি দুধের পরিমাণ। এবার যদি এদেরকে ঢালি তো দুধের পরিমাণ কি জলের থেকে কমে যাবে? তোমরা বলে জলের থেকে তো কমতে পারে না কখনোই। তাহলে আমার কোন অপশানকে, তাহলে আমি দেখতে পেলাম যে অপশান সি আর অপশান ডিতে কি রয়েছে? দুধের পরিমাণ কম রয়েছে জলের থেকে, তাই আমি সি আর ডিকে কেটে দিলাম। পরবর্তী স্টেপ আমার অ্যাপ্রোচ কি হওয়া উচিত? এবার দেখবো আমি এভারেজের খেলা বলছে সব থেকে লোয়েস্ট কোনটা আছে? 2.5 গুণ, আর হাইয়েস্ট কোনটা আছে? 6 গুণ। তাহলে আমার অ্যান্সার 2.5 গুণের থেকে বেশি হবে আর 6 গুণের থেকে কম হবে। 2.5 গুণের থেকে বেশি, 6 গুণের থেকে কম। চলে আসো আমরা অপশানের দিকে। যদি এই অপশানকে দেখি, এটা কত গুণ? এর 2.5 গুণ কত হবে? 28 দুগুণে 56, 56-এর সাথে 14 যোগ করলে কত হয়ে গেল? 70। তাহলে এর 2.5 গুণ হওয়া উচিত 70, কিন্তু আমি জানি যে 2.5 গুণেরও বেশি হবে আর 6 গুণের কম হবে। 70 হলেও চলবে না, 70-এরও বেশি হতে হবে, 2.5 গুণের থেকে বেশি হতে হবে। তাহলে 70-এর থেকে একটু বেশি হতে হবে, কিন্তু এখানে কত আছে? 65 আছে। অপশান এ কেটে গেল, কারণ এটা 2.5 গুণের কম আছে। তাহলে একমাত্র অপশান বি আমার বেঁচে আছে, অপশান বি আমার অ্যান্সার। এটা এসেছিল CGL Tier 1 2015 সালে। আমি এটা বলতে চাইছি, যখনই এক্সামের কোশ্চেন আসবে তখনই না ডেটাগুলো এরকম সহজ ডেটা দেওয়া থাকবে। আর অনেক সময় কি হয়, প্র্যাকটিস যখন তোমরা করো, প্র্যাকটিসের সময়, মক টেস্টের সময়, সেই সময় কোশ্চেনের ডেটাগুলোকে একটু বেশি হার্ড রাখা হয়। কিন্তু যখনই পরীক্ষার ক্ষেত্রে দেখবে, তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করবে ব্যাপারগুলোতে, ম্যাক্সিমাম সময় তোমরা দেখবে যে ডেটা খুব একটা বেশি টাফ দেওয়া নেই।
এটা তো গেল একদম কেন্দ্রের কথা বলছি। আর ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো তো ডেটা আরও ইজি। আমি বলছি না যে 100% ম্যাথেরই ডেটা ইজি, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথের ডেটা দেখবে ইজি, যেগুলো তোমরা নিজের চোখের দেখাতেই আউট করে দিতে পারবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে চোখের দেখাতে আমি হচ্ছে টোটালি এ, সি আর ডিকে আউট করতে পারলাম। এবার যদি অঙ্কটা সলিউশন করতে হতো তো কীভাবে করতাম? সবার প্রথমে অঙ্কটা সলিউশন আসি। সবার প্রথমে আমাদের হচ্ছে এই দ্রব্যগুলোকে কি করতে বলেছে? সেম করতে বলেছে। গ্লাসগুলোকে সেম করতে বলেছে, আর গ্লাসগুলোকে আমি সেম করেছি, মানে কোয়ান্টিটি সেম। এর মানে কি? এর মানেই হচ্ছে কোয়ান্টিটি সেম। এবার কি বলেছে? এখান থেকে এটা ঢালতে বলেছে। আচ্ছা, এর সাথে কত গুণ করেছি? 4 গুণ। তাহলে এর সাথেও 4 গুণ হবে, এটাও 4 গুণ। তাহলে দুধ কি আর 6 আসবে? প্রথম পাত্র এবার ঢালবো, প্রথম পাত্র ঢাললাম। প্রথম পাত্র ঢাললে দুধ কত আসবে? দুধ 6-এর 4 গুণ, অর্থাৎ দুধ আসবে 24 প্রথম পাত্র ঢালার পরে। ওয়াটার কত আসবে? 1-এর 4 গুণ, অর্থাৎ কত হবে? 4। এরপরে কি আছে? এটা দেখলাম যে 4 গুণ, অর্থাৎ এবার দুধ কত আসবে? দুধ দেখতে পেলাম যে এর 4 গুণ, অর্থাৎ 4-5-এ কত হলো? 20 হলো। ওয়াটার কত আসবে? 4 দুগুণে 8 চলে আসবে। এরপর এটা কত আসবে? 7-3-এ 21 আসবে। এটা কত আসবে? 7-1-এ 7 আসবে। এটাই হবে। এবার যোগ করে দেখি আমরা। দেখতে পেলাম যে 20, 20 আর 20, 3 কুড়ি কত হলো? 60 হলো। আর 60 মানে আমরা কি বলতে পারি একে? 65। এটা 60 হলো, আর এখানে 4 আর 1 ছিল, তার মানে 5 যোগ হয়ে গেল 65। ভালো করে বলছো। 20, 20, 20, 3 কুড়ি 60, 4 আর 1-এ 5, 65। এরপরে চলে আসে এখানে 8 আর 4-এ 12, আর সাথে কত হলো? 19। তাহলে আমার অ্যান্সার কত? 65:19। তোমরা চাইলে এইভাবে করেও করতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এমন এটাতে না এখানে সময় বেশি নষ্ট হবে, না এখানে বেশি নষ্ট হবে। শুধু ডিপেন্ড করবে তুমি যদি প্রথম থেকে যদি তোমার অ্যাবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি যদি ভালো থাকে তো এটা করতে সেকেন্ডও লাগবে না। আর যদি তোমার এই টাইপের জিনিস প্র্যাকটিস থাকে তো এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। চলে আসবো থার্ড ক্যাটাগরির দিকে, চলে আসবো তৃতীয় ক্যাটাগরির দিকে। ভালো করে বুঝবে এবার তৃতীয়। তাহলে দ্বিতীয় নাম্বার প্রসেস আমাদের কমপ্লিট হলো, এটা বি করে দিলাম, আর ওটাকে তোমরা এ করে দিও। এবার আসবো নাম্বার সি এর দিকে। ভালো করে নাম্বার সিকে অবজার্ভ করার চেষ্টা করবে। ধরলাম যে এটা হচ্ছে বড় পাত্র, এটা আর বড় পাত্র নয়, এটাকে এবার ভুলে যাবে, এটাকে আর দেখতে পাবে না। এবার যে ডাইরেক্ট দেখতে পাবে এটা আর 1, 2, 3, এই তিনটে আর এই বড় পাত্রে তাদেরকে ঢালা হবে। এবার যদি আমি ভালো করে বোঝো, এই বড় পাত্রকে যদি আমি এইখানে ঢালি, এই বড় পাত্র, এই যে প্রথম পাত্রকে যদি আমি এই বড় পাত্রের মধ্যে ঢালি, আমাকে বলেছে প্রথম পাত্র থেকে কত লিটার এখানে ঢালা হলো। ভালো করে বুঝে বলো, এই টোটাল পাত্রটা যদি এখানে ঢালা হয়, টোটালে কত লিটার এই পাত্রের মধ্যে ঢালা হলো। প্রথম পাত্র ঢালা হলে এখানে কত লিটার আসবে? 28 লিটার। দেখো এখানে 4 সাথে 28 লিটার টোটাল আছে, তাহলে ঢালা হলে 28 লিটারই তো আসবে। এরপর চলে আসবে দ্বিতীয় পাত্র। দ্বিতীয় পাত্র যদি এখানে ঢালা হয়, দ্বিতীয় পাত্র যদি এখানে ঢালা হয় তো দ্বিতীয় পাত্রে টোটাল কত লিটার আছে? 28 লিটার আছে, তো 28 লিটার এখানে পড়বে। তৃতীয় পাত্রে কত লিটার আছে? 28 লিটার। তৃতীয় পাত্র যখন ঢালা হবে টোটালে কত লিটার আসবে? 28 লিটার। তাহলে এইখানে যে মিক্সচার আছে এই পাত্রে টোটাল মিশ্রণ কত লিটারের হবে? 28, 28, 28, 3 28 কত হয়? 84। তাহলে আমরা বুঝতে পারছি যে হচ্ছে এই যে টোটাল যে বড় পাত্র রয়েছে, এই বড় পাত্রের কোয়ান্টিটি কত লিটার হবে? 84 লিটার হবে। এই টোটাল পাত্রের কোয়ান্টিটি কত লিটার হবে? 84 হবে। এবার তোমরা কি বলবে? মিল্ক আর ওয়াটারের রেশিওর যোগফল যত হবে সেটা কার হবে? 84-র গুণিতক হবে, অথবা স্বয়ং 84 হবে। হয় 84 হবে, নাহলে 84-র গুণিতক হবে। এবার আমরা অপশানে চলে আসবো। অপশানে দেখবো যে কোনো জায়গায় কি, আর আমরা এই অপশান যখনই দেখতে পেলাম যে 60 আর 20 আশেপাশে ঘুরছে, শুধুমাত্র এটা 30 আর 20-র আশেপাশে, হ্যাঁ কি না? তাহলে 80-র ডবল 84-র ডবল যে এখানে হবে এরকম ফিলিংস আসছে না, অথবা 80-র আশপাশ দিয়ে এটা ঘুরছে, এটা আমাদের ফিলিংসে আসছে। তো এটাকে যদি আমরা যোগ করি, এটাকে আমি কি যোগ করার চেষ্টা করব? আমি এটাকে যোগ করার চেষ্টা করব না, আমি যদি ডাইরেক্ট যোগ করার চেষ্টা করি তো এটাকেই করব, অপশান বিকে। কেন? কারণ হচ্ছে 65 আর 20 যদি যোগ করতাম কত হতো? 85 হতো। কিন্তু এখানে 20 নেই, 19 আছে, তাহলে 1 কম হবে, 84। তো এটা আমার অ্যান্সার হতে পারে, কারণ এখানেও 84, এখানেও 84 চলে এসছে। এটা যদি এরকম হয় তবে 65 আর 19 এখানেও রয়েছে, 19:65, মানে এটা রিভার্স হয়ে গেছে, এটাও 84। কিন্তু এটা দেখতে পেলাম যদি একে 30 ধরতাম আর একে 20ও ধরতাম, তাও এখানে কত আসতো? 50 আসতো। এটা কত আসতো? এখানে যদি আমি 30 ধরতাম আর এখানে যদি এটা কত আসতো? 95 থেকে 2 কম, অর্থাৎ 93 চলে আসতো। বুঝতে পেরেছি?
আর এটাকেও তোমরা যদি অ্যাকুরেট করতে চাও করতে পারো। কত 3 কমে যাবে এখান থেকে 30-এর থেকে, কারণ আমি এখানে 2 বাড়িয়েছিলাম, এখানে এক বাড়িয়েছিলাম, তাই 50 হয়েছিল। এখান থেকে 3 কমে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে 47। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলোর মধ্যে কোনটা তোমার অ্যান্সার হতে পারে। তুমি দেখতে পারলে যে এখানেও 84 আছে, এখানেও 84 আছে, আর এখানেও 84 আছে, এখানেও 84, ওখানেও 84, এখানেও 84। এছাড়া কোনোটা কি এর গুণিতক দেখতে পাচ্ছি না। তাহলে আমার অ্যান্সার হয় বি হবে, না হলে আমার অ্যান্সার সি হবে। এবার আমি অপশান এ কে কেটে দিলাম, অপশান ডি কেও কেটে দিলাম। এবার বি আর সি এর মধ্যে কাকে নেব? এই ক্ষেত্রে আর একটা অবজারভেশন তোমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দুধ বেশি আছে না মিল্ক বেশি, দুধ বেশি আছে নাকি ওয়াটার বেশি আছে। শুধুমাত্র এটা দেখতে হবে যে দুধ বেশি আছে না ওয়াটার বেশি আছে। তুমি বলে যে এখানে সমস্ত জায়গায় দুধ বেশি আছে, কিন্তু অপশান সিতে দেখতে পেলাম যে কি আছে, দুধ কম আর ওয়াটার বেশি। তাই অপশান সিকে কেটে দাও, অপশান বিকে কারেক্ট করে দাও। আমি যেটা 3য় নম্বরে যে ব্যাপারটা বলতে চাইলাম সে ব্যাপারটাকে ভালো করে বুঝো, কারণ এই ব্যাপারটা তোমরা আগেও করেছো। এখানকার টোটাল কোয়ান্টিটি যত হবে, টোটাল কোয়ান্টিটি যে অনুপাতে ঢালা হবে, যে অনুপাতে ঢালা হয় সেটাই তো এখানে থাকবে, অথবা তার গুণিতক থাকবে। এবার দেখো 29 যখন করবে তখন ম্যাথটা ইজি লাগবে। 29-এ বলেছে, সরি 39-এ বলেছে তিনটি পাত্রে, 3টি সমান মাপের পাত্র কিন্তু বলেনি, জাস্ট বলেছে 3টি পাত্রে নুন ও চিনির অনুপাত কত বলেছে, যথাক্রমে 1:2, 2:3 আর 3:4। তাহলে প্রথম পাত্রে চিনি কম, দ্বিতীয় পাত্রেও চিনি কম, আর তৃতীয় পাত্রেও চিনি কম। এটা ইনফরমেশনে দেওয়া আছে, ভালো করে দেখো। প্রথমটা চিনি আছে আর প্রতিটা পাত্রে চিনি কম। এবার তোমরা যদি অপশানে দেখতে পারতে যে কোনো অপশানে যদি এরকম দিত যে চিনির মান দেওয়া আছে বেশি, চিনির মান যদি বেশি দেওয়া থাকতো তবে তুমি কি করে দিতে পারতে, সেই অপশানকে কেটে দিতে পারতে। যেমন আমরা 39 নম্বরে করেছিলাম, যেটা সিজিএল এক্সামে এসেছে। এরপরে দেখি পরের লাইনে কি বলেছে, বলছে ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে। এর অর্থ কি, প্রথম পাত্র থেকে 1 কোয়ান্টিটি নিতে হবে, দ্বিতীয় পাত্র থেকে 2 কোয়ান্টিটি নিতে হবে, আর তৃতীয় পাত্র থেকে 3 কোয়ান্টিটি নিতে হবে। নিয়ে আমি কি করতে হবে, একটি নতুন পাত্রে মেশাতে হবে। আর নতুন পাত্রে মেশানোর পরে বলেছে শরবতে চিনি ও নুনের অনুপাত কত। এবার আমরা এটা বুঝতে পারলাম যে একটি বড় পাত্রে ঢালতে হবে। তার আগে একটু অপশানটাকে টেস্ট করে নিই যে কোনো অপশানে এমন নেই তো যে চিনির মান বেশি আছে। আমি দেখতে পেলাম অপশান এতেও নেই, অপশান বিতেও নেই, অপশান সিতেও নেই, অপশান ডিতেও নেই। তাহলে এই ক্ষেত্রে এই অবজারভেশন দ্বারা আমরা কিন্তু কোনো কাজ করতে পারলাম না। কিন্তু তোমরা এটা দেখো কোনো এক্সামে এসেছে কি আসেনি, তুমি বললেছে আসেনি এটা কোনো এক্সামে। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে অনেক সময় এর থেকে তোমরা এটা বুঝতে পারছো এক্সামের ডেটা অনেক সময় না ম্যাক্সিমাম সময় ডেটা এমন দেওয়া থাকে যেখানে অবজারভেশন পাওয়ারের মানটা বেশি। 39 আর 38-এর মধ্যে তফাৎ কি, যদি হয়তো আমি হয়তোর কথাই বলছি। কেন বলছি, কারণ আমাদের এক্সামে আমাদের অবজারভেশন পাওয়ারের জিনিসটা দেখার চেষ্টা করে, কিন্তু নাম্বার 38-এ অবজারভেশন পাওয়ারের দিকে অত খেলেনি, কারণ এটা এক্সামে আসেনি। কেন অবজারভেশন পাওয়ারের চেষ্টা করে, দেখতে চাই এক্সামিনার দেখতে চাই আমাদের দৃষ্টিশক্তি কত, যাতে আমরা যে জবে ঢুকবো সেই জবে ঢুকে যদি কোনো প্রবলেম আসে বা কোনো সূক্ষ্ম ব্যাপার যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমরা সহজে সলভ করতে পারছি কিনা, সহজে দেখতে পাচ্ছি কিনা। এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত জিনিসগুলো টেস্ট করার জন্য এই ম্যাথগুলো দেওয়া থাকে। আর তুমি যদি ভেবে থাকো যে 39 নম্বরের এক্সামিনার ভুল করে হয়তো এরকম অপশান দিয়ে দিয়েছে, না, ওটা ইচ্ছা করে এই অপশানগুলোই সেট করে যাতে যে পরীক্ষার্থী সে বুঝতে পারছে কি পারছে না যে কোন জায়গাতে আঘাত করা উচিত, কোন জায়গাতে আঘাত করা উচিত না। কিন্তু মক টেস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো সামান্য অভাব চলে আসে। তাই আমাদের যেটা করা উচিত, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত আইডিয়া আসবে যে কিভাবে এক্সামিনার কোশ্চেন রেডি করে। এই জিনিসগুলো হচ্ছে ডিফারেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আর বুঝে যদি এখানে কাজ করতে পারো তবে কিন্তু হেল্প হয়ে যাবে। চলে আসবো নাম্বার 38-এ। বলেছে 3টি পাত্র রয়েছে, 3টি পাত্র সমান মাপের নাকি অন্য কোনো মাপের এমন কিছু বলা নেই। তাই আমি 3টি পাত্র এখানে এঁকে দিলাম। এই 3টি পাত্র রয়েছে, এই 3টি পাত্রে অনুপাত বলেছে 1:2। প্রথমে চিনি, তারপরে সল্ট, 3
3 কেজিতে 1:2 রয়েছে, তারপরে রয়েছে 2:3, মানে 5 কেজি থাকলে চিনি থাকবে 2 কেজি, সল্ট থাকবে 3 কেজি। এরপরে রয়েছে 3:4, অর্থাৎ কি বলতে পারলাম 7 কেজির মধ্যে চিনি থাকবে 3 কেজি আর হচ্ছে সল্ট থাকবে 4 কেজি। এটুকু আমরা বুঝতে পারলাম। এবার কি বলেছে, এদেরকে 1 অনুপাতে নিতে হবে। এখান থেকে 1 কোয়ান্টিটি নিতে হবে, এখানে 3 আছে, একে 1 করতে হবে। এখান থেকে কত নিতে হবে, 2 নিতে হবে। আর এখান থেকে তৃতীয় পাত্র থেকে কত নিতে হবে, 3 নিতে হবে। এটা কোশ্চেনে বলেছে। তো এখান থেকে 1 কোয়ান্টিটি নিয়ে কি করতে হবে, বড় পাত্রের মধ্যে ঢালতে হবে। এখান থেকে 2 কোয়ান্টিটি নিয়ে বড় পাত্রের মধ্যে ঢালতে হবে। এদের মধ্যে 3 কোয়ান্টিটি নিয়ে এই বড় পাত্রে ঢালতে হবে। তো সবার প্রথমে আমরা যদি টিপিতে দেখতাম, টিপি যদি দেখতাম, তবে আমাকে কি করতে হতো, 3কে 1-এ পরিণত করতে হতো, 5কে 2-এ পরিণত করতে হতো, 7কে 3-এ পরিণত করতে হতো। আর 3কে 1-এ পরিণত করার জন্য যত দ্বারা গুণ করছি তত দ্বারা একেও গুণ করতাম, একেও গুণ করতাম। 5কে 2-এ পরিণত করার জন্য যত দ্বারা গুণ করছি তত দ্বারা একেও গুণ করতাম, একেও গুণ করতাম। এই ইন্ডিভিজুয়ালি ব্যাপার আমরা জানি। আমরা আসবো এবার এই ক্ষেত্রে 3কে যদি 1-এ পরিণত করতে চাও, যদি মনে হয় যেটা খুব অসুবিধা করছে, এমন কিছু অসুবিধা কিন্তু করছে না। কারণ 3কে 1-এ পরিণত করার জন্য কত দ্বারা গুণ করবে, 33.33 দ্বারা গুণ করবে, হ্যাঁ কি না? ফ্র্যাকশনে তোমরা করেছো, সেরকমভাবে এই কাজগুলো করতে পারো। এই ক্ষেত্রে তোমাদের ডেটা টাফ মনে হতে পারে, তাই আমি একটু অন্য প্রসেসের দিকেই যাচ্ছি। নাম্বার 38, এটা অপশানগুলোকে আগে আমি লিখে নিই। অপশান এ, বলেছে 187:188। অপশান বি 127:135। অপশান সি 127:189। অপশান ডি 127:188। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি যদি আমি কোয়ান্টিটি সেমে করি, আমি এটাকে কোয়ান্টিটি সেমে করাতে চাইছি, কোয়ান্টিটি সেমের কিছু অ্যাপ্রোচ নেব আর কিছুটা অবজারভেশনের অ্যাপ্রোচ নেব। তো সবার প্রথমে আমি যদি কোয়ান্টিটি সেম করতে চাই, তো সবগুলোকে কি করতে হবে, সেম করতে হবে। 3, 5 আর 7, 3, 5 আর 7 এই 3টেকে সেম করব, অর্থাৎ এদের এলসিএম করে নাও। আর এদের এলসিএম কি করে করব, 3, 5, 7, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 3-এর মধ্যে 5 নেই বা 7 নেই, 5-এর মধ্যে 3 নেই বা 7 নেই, 7-এর মধ্যে 3ও নেই, 5ও নেই, অর্থাৎ এই 3টে কি হয়ে যাবে, গুণই হবে। এদের এলসিএম কত হবে, এই 3টের গুণফলই হবে। বুঝতে পেরেছি? এদেরকে টার্মে কি বলে, কোপ্রাইম নাম্বার বলে নাকি অন্য কোনো নাম্বার বলে, আমি কোনো রকম টার্মোলজিতে আসছি না। আমি এটা বোঝাতে চাইলাম যে 3-এর মধ্যে 5 বা 7 আছে, 5-এর মধ্যে 3 বা 7 আছে, 7-এর মধ্যে 5 বা 3 আছে, নেই। তাই এদের 3জনের গুণফলই হবে এলসিএম। যখন আমি এইচসিএফ আর এলসিএম যখন আমি করাবো, তখন টোটাল ব্যাপার তোমরা ভালো করে বুঝতে পারবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো আমি কি করব, 3-এর সাথে কত গুণ করতে হবে, 5 আর 7ই গুণ করতে হবে। 5 আর 7 মানে কত হলো, 35 গুণ করতে হবে। এর সাথে 5-এর মধ্যে কত আছে, 5-এর মধ্যে 3 আর 7 কি আছে, নেই। তাই এর মধ্যে কত গুণ করব, 21 গুণ করব। 7-এর মধ্যে 5 আর 3 নেই, মানে 15 নেই, তাই 15 গুণ করব। অর্থাৎ আমি বলতে চাইলাম প্রত্যেকের মান দেখো 105 আমি করলাম, প্রত্যেকের মান আমি 105 করলাম, অর্থাৎ কোয়ান্টিটি সেম করলাম। এবার এখান থেকে 1 গুণ নিতে হবে। সবার প্রথমে কোয়ান্টিটি সেমে কীভাবে করতে সেটা বলে দিই। সবার প্রথমে এর থেকে 1 গুণ নিতে হবে, তোমরা চাইলে 1 গুণ নিয়ে নাও। অর্থাৎ এর সাথে কত গুণ করব, ডাইরেক্ট 35 গুণ করব। এর সাথে কত গুণ করব, 21 নয়, এর সাথে গুণ করব 2, অর্থাৎ দ্বিগুণ নিতে হবে, 21-এরও দ্বিগুণ নিতে হবে। তাহলে তুমি যদি চাও এর সাথে 42 করে গুণ করতে পারো। এর সাথে এটা 15 শুধু গুণ নয়, এর সাথে কত গুণ করব, 3 গুণ করব। আর 3 গুণ মানে কত হচ্ছে, 45 হচ্ছে। তোমার ইন্ডিভিজুয়ালি কত করে গুণ করতে হবে, 45 করে এখানে গুণ করতে হবে। তারপরে তুমি যদি এখান থেকে ঢালো, তো প্রথমে মিল্ক ঢালো, ওয়াটার আসবে, তারপরে মিল্ক ওয়াটার, তারপরে মিল্ক ওয়াটার। চিনি নুন নাকি মিল্ক ওয়াটার এটা কোনো ফ্যাক্টর নয়। তো আমি তো এরকমভাবে, এটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা কোয়ান্টিটি সেম অনুসারেও করতে পারো। এবার এইভাবে করে তোমরা করে নিও ব্যাপারটা, যদি করতে চাও তো করে একবার টেস্ট করে নিও।
পরবর্তী স্টেপ আমরা কি আসতে পারি দেখা যাক। পরবর্তী স্টেপে বলছে আমাকে এই পাত্র থেকেও এখানে ঢালতে হবে, এই পাত্র থেকেও এখানে ঢালতে হবে, আর এই তৃতীয় পাত্র থেকে এই বড় পাত্রের মধ্যে ঢালতে হবে। এই তিনটে পাত্র থেকে যদি ঢেলে দিই আমাকে বলো যে টোটালে কত উঠছে। সমস্ত জায়গায় 105 105 করে আছে, তাহলে তিনটে জায়গায় 105 করে তো হবেই, 105 করে তো হবেই। 105-এর সাথে প্রথম পাত্র থেকে কত নিতে হবে, 1 নিতে হবে। দ্বিতীয় পাত্রের কত গুণ নিতে হবে, দ্বিগুণ নিতে হবে। আর তৃতীয় পাত্রের কত গুণ নিতে হবে, 3 গুণ নিতে হবে। তোমরা যদি 1 2 3 করে না করতে চাইতে কোনো অসুবিধা ছিল না। প্রথম পাত্র থেকে 105 আসছে, দ্বিতীয় পাত্র থেকে কত আসছে, দ্বিতীয় পাত্র থেকে আমি দেখতে পাচ্ছি 21 আর 5, মানে হচ্ছে 21 আর 5 গুণ করলে 105, 105-এর দ্বিগুণ অর্থাৎ 210। দ্বিতীয় 105 প্লাস 210 আর 3 গুণ অর্থাৎ হচ্ছে 105-এর 3 গুণ কত হয়, 315। আর এই তিনটে যোগ করে দেওয়াও যায়, এই তিনটে এখানেও রাখা, তাই দুটো হচ্ছে সেম। আমি কি বলতে চাইলাম চলো বুঝাই। আমি যদি এখান থেকে এর 1 গুণ নিতে বলেছে, অর্থাৎ আমি একে চাইলে না, চলো আমি এটাকে দেখাই ভালো করে। 105ও নিতে পারতাম, দ্বিতীয়টা কত গুণ নিতে হবে, 105-এর দ্বিগুণ অর্থাৎ কত, 210। তৃতীয়টা কত নিতে হবে, 315। 105-এর 3 গুণ অর্থাৎ 315। এবার আমি বলতে চাইলাম 105 আমি প্রথমে কমন নিয়ে নিয়েছিলাম, কেন, কারণ সব জায়গায় 105ই আছে, তাই আমি 105 যদি কমন নিয়ে নিই দেখো কী কী পড়ে থাকে। 105 কমন এলে 1 + 2 + 3, যেটা আমি ডাইরেক্ট এখানে লিখছিলাম। কিছু বুঝতে পারলে ব্যাপার, যেটা আমি ডাইরেক্ট এখানে লিখছিলাম। এবার দেখো এটাকে যোগ করা আর এটাকে গুণ করার মধ্যে অনেক তফাৎ আছে। 105-এর সাথে যদি তুমি 3 আর 2 5 আর 1 6 যদি গুণ করে দাও তবে কত হয়ে যাবে, 630 হয়ে যাবে। তাহলে এই যে পাত্র যেটা রয়েছে এই বড় পাত্রের মধ্যে টোটাল কোয়ান্টিটি কত লিটারের, 630 লিটারের। টোটাল কোয়ান্টিটি 630 লিটারের। তাহলে তোমার অ্যান্সারেও অপশানও 630-এর গুণিতক বা 630 স্বয়ং থাকবে। এবার তুমি যদি 630 যদি দেখতে চাও তার আগে আমি আরও আরেকটা জিনিস বলে দিই। তোমরা যদি একে যোগ করতে চাইতে, চলো আগে যোগগুলোকে দেখাই, আগে যোগগুলোকে দেখানোর চেষ্টা করি, তারপরে আমি বলবো যে কিভাবে তোমরা অপশানকেও এলিমিনেট করতে পারতে। সবার প্রথমে যদি যোগ দেখতে চাও তবে দেখতে পেলে এখানে 100 কত আছে, 87, এখানে 188। তাহলে 188-এর আমি বলতে পারি 187-এর দ্বিগুণ +1, এটাও তো বলতে পারি। 188-কে আমি বলতে পারি 187 + 1, এটাও তো বলতে পারি। তার মানে 187-এর দ্বিগুণ +1 এটাও বলতে পারি। 187-এর দ্বিগুণ মানে কত হবে, 7 দুগুণে 14 আর 1 আমি যোগ করে দিলাম মানে 5 আছে, মানে 5 হয়ে গেল। হাতে 1 আছে, 18 দুগুণে 36 আর 1 কত হলো, 37। কিছু বুঝতে পারলে? মানে সবার প্রথমে আমি কি করলাম যে 7-এর দ্বিগুণ করলাম, 7-এর দ্বিগুণ করলে 14 হতো, কিন্তু এই যে 1 যেটা এক্সট্রা ছিল সেটা যোগ করে দিলাম। হাতে এখনো 1 আছে, 18 দুগুণে 36 আর 1 37। বুঝতে পারলে? আর যদি তোমরা দ্বিগুণ না করতে চাও কোনো অসুবিধার কিছু নেই, তোমরা যদি বলো যে ডাইরেক্ট যোগ করবো তো করো। 7 আর 8 কত হয়, 15 আর 5, হাতে 1 আছে, 18 দুগুণে 36, 18 আর 18-তে কত হয়, 18 দ্বিগুণ, 18 দুগুণে 36 আর 1 কত হলো, 37। চলে আসবো দ্বিতীয়, আমি জাস্ট যোগটাকে দেখাচ্ছি কীভাবে তোমরা যোগ করবে। 7 আর 5 কত হলো, 12 আর 2, হাতে 1 আছে, 12 আর 13 কত হলো, 25 আর 1 কত হচ্ছে, 26। কিছু বুঝতে পারলে? যখন যোগও করবে, যদি বড় মাপের সংখ্যা যদি যোগ করতে হয় কখনো, যাতে সেখানেও আটকে না যাও। এরপর এখানে চলে আসবো 107-এর সাথে 189। যদি ভালো করে দেখতে চাও 7 আর 9 কত হলো, 7 আর 9 16, 6 হাতে 1 আছে, 18 আর 12-তে কত হলো, 30, 30 মানে আর 1 31। কিছু বুঝতে পারলে? এটা যদি এরকম হয় এরপরেরটা কত হবে, 315 হবে। কেন 315 হবে, কারণ সামান্যভাবে দৃষ্টিশক্তি ওপেন রাখতে হবে। সরি, এখানে 127 বলে তো কোনো কিছু ছিল না যতদূর মনে পড়ছে। এটা 128 নয়, এটা 127 রয়েছে। এখানে 189 আর এখানে কত রয়েছে, 188 রয়েছে। 189 188, তাহলে 1 কম রয়েছে। 1 কম যদি থাকে, এখানে 316 হচ্ছিল, এখানে কত হবে, 315 হবে। তাই এখানে আবার যোগ করার চেষ্টা করবে না। যদি তুমি যোগ করতে চাইতে তো এরকমভাবে তোমাকে যোগটা করতে হতো। এবার তোমাকে দেখতে হবে কোনটা 630-এর গুণিতক। তুমি দেখতে পারলে একমাত্র অপশান ডি হচ্ছে 630-এর গুণিতক। 315-এর দ্বিগুণ হচ্ছে 630, তাই অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার তোমরা যদি এই ঘটনাকে বুঝতে না পারো তবে কি করা যেতে পারে সেটা দেখি। আমাকে বলো 105-এর মধ্যে কত আছে, 3 আছে, এর মধ্যেও কত আছে, এই তিনটের মধ্যে কত আছে, 6, অর্থাৎ 3 আছে। কিছু বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি ডাইরেক্ট 3-এর গুণিতক চেক করতে পারি। আর যদি আরেকটু রিস্ক নিতে চাও, তোমরা যদি সামান্য রিস্ক নিতে চাও তবে তুমি বলবে যে 105-এর মধ্যে 3 আছে আর এর মধ্যেও 3 আছে, এই 3 আর 3 তো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর যদি গুণ হয়ে যায় তবে 3 আর 3-এ কত হয়, 9, অর্থাৎ আমার অ্যান্সার 9-এর গুণিতক। এটা এখানে সামান্য রিস্ক চলে আসে।
তো এবার আমি 9 এর গুণিতকে খুঁজবো। 8 আর 1 9, 8 আর 1 9, 7 আর 8 কত হয় 15, তার মানে এটা 9 এর গুণিতক নয়। চলো আসবো দ্বিতীয়টা, 7 আর 2 9, 5 আর 3 8 আর 1 9, 1 পড়ে থাকছে অবশিষ্ট, এটা আমার অ্যান্সার হবে না। চলো আসবো পরেরটা, 8 আর 1 9, 9 আউট, 7 আর 2 9, আর এখানে 1 পড়ে থাকছে অবশিষ্ট, এটা আমার অ্যান্সার নয়। অপশান ডি আমার অ্যান্সার হতে বাধ্য। তাও চেক করে নিই, 7 আর 2 9, 8 আর 1 9, 8 আর 1 9, তার মানে অ্যান্সার ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ব্যাপারটাকে ভালো করে বুঝে নিও। সবার প্রথমে কোয়ান্টিটি সেম করে নিও, কোয়ান্টিটি সেম করে আগে ঢেলে নিয়ে সবার প্রথমে প্র্যাকটিক্যাল লাইফে এটাকে করে নিও। সবার প্রথমে তোমরা যে বেসিক প্রসেস আছে সেই প্রসেসে করো। তারপরে যদি তোমরা চাও যে টিপিতে পরিণত করবে, 3কে 1-এ, 5কে 2-এ, ওটাকেও পরিণত করার চেষ্টা করো, করে দেখো যে এটা কোন লেভেলে পৌঁছাচ্ছে। তৃতীয় নম্বর, তোমরা আসছো হচ্ছে এই অবজারভেশনে। এখানকার টোটাল কোয়ান্টিটি হচ্ছে 630। এই যোগটাকে একবার অবশ্যই করে প্র্যাকটিস করো যে কিভাবে যোগটা করব। আমি বলছি না যে পরীক্ষার সময় গিয়ে যোগ প্র্যাকটিস করো, বাড়িতে যোগ প্র্যাকটিস করো, তবে এটা গিয়ে তোমার পরবর্তী সময় হেল্প হতে পারে ক্যালকুলেশনে। চলে আসবো নাম্বার 40-র দিকে। 40 নম্বরের ম্যাথকে স্টার দেবে, ডবল স্টারে রাখবে, কারণ এই ক্যাটাগরির ম্যাথ প্রায় এক্সামে চলে আসে। আর অঙ্কটা করতে আমাদের 2 থেকে 3 সেকেন্ডের সময় লাগবে। নাম্বার 40 মানে এই ক্যাটাগরির যত ম্যাথ আসবে 2 থেকে 3 সেকেন্ড, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমি তো অঙ্কটা 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারি, কিন্তু সেটা নয়, আমি তোমাদেরকে একটু ডিটেলসে এক্সপ্লেন করব, যাতে ওর অঙ্কটা 2 সেকেন্ডে কেন হচ্ছে তার কনসেপ্টটা যাতে রেডি হয়। ওটাই ইম্পর্টেন্ট, ওটাই শেখার। এই অঙ্ক করার প্রসেস ম্যাক্সিমাম জনা জানে, যারা 1-1.5 বছর ধরে প্র্যাকটিস, যারা কিছুদিনের জন্য প্র্যাকটিস করছে তারা প্রত্যেকে এটা 2-3 সেকেন্ডে সলভ করে দেবে, আমি জানি। কিন্তু আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য এখানে তোমাদের যে সামান্যভাবে কনসেপ্টটাকে বলা, যাতে কেন হচ্ছে ব্যাপারটা, যাতে সেটা বুঝতে পারো। চলো পড়ি। বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। তাহলে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1 আছে, ঠিক আছে। এবার বলেছে ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে। এবার যে পাত্রে 3:1 অনুপাতে আছে সেই পাত্র থেকে কিছু পরিমাণে মিশ্রণ তুলে নিয়েছে। কি তুলেছে? মিশ্রণ তুলেছে। যখনই পড়বে ফিলিংসটা আনবে, ইম্যাজিন করবে, বারবার বলেছি। যারা ইম্যাজিন করে না, তারা যখন পড়বে না, তারা এটা বলবে যে কিছু পরিমাণে মিশ্রণ তুলেছে, তার মানে তারা ভাববে, অবচেতন মনে ভাববে মিশ্রণ তুলেছে তো পড়েছে, কিন্তু এটা আর মনে আসবে না মিশ্রণ, তারা ভাববে দুধ তুলেছে বা ওয়াটার তুলেছে, এরকম কনফিউশন চলে আসতে থাকবে। তাই আমি বলি ইম্যাজিন। যদি বলা হয় মিশ্রণ তোলো, তাহলে তোমরা দেখো একটা পাত্র আছে, মিশ্রণটা তোলা হলো, দেখতে পাচ্ছ? এবার দেখতে পেলে খুব ভালো। তাহলে একটি পাত্র রয়েছে যেখান থেকে 3:1 অনুপাতে কি হয়েছে, অনুপাতে রয়েছে, আর তাদের থেকে কিছু পরিমাণে মিশ্রণ তোলা হয়েছে। খুব ভালো কথা। এরপরে কি বলেছে? এই আর যে পরিমাণে মিশ্রণ তুলেছে সম পরিমাণেই জল ঢালা হয়েছে। এবার বলছে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। আর এরকম জিনিস করার পরে দুধ মানে যে পরিমাণে তুলেছে সেম পরিমাণে ঢেলেছে। আর এটার পরে কি বলেছে? দুধ ও জলের পরিমাণ সেম হবে। এই প্রসেস করার পরে দেখলো যে দুধ ও জলের অনুপাত সেম হবে। সেম মানে 1:1। হতে পারে 4 লিটার 4 লিটার করে আছে, হতে পারে 10 লিটার 10 লিটার করে আছে। অনুপাত সেম হবে, অর্থাৎ 1:1, কারণ 10 আর 10 কেটে যাবে, 4 আর 4 কেটে যাবে, 6 আর 6 কেটে যাবে। বুঝতে পারলাম? এবার এই জিনিসটাকে বোঝানোর আগে এই অঙ্ককে আমরা আসবো নাম্বার 1 এক্সপেরিমেন্টের দিকে। নাম্বার 1 এক্সপেরিমেন্টকে একটু মনে করার চেষ্টা করো। আমি ছবিতে বলছি, তোমরা এরপরে বিশ্লেষণ করবে ব্যাপারটাকে। নাম্বার 1 এক্সপেরিমেন্টে আমরা প্রথমে একটা পাত্র নিয়েছিলাম, এটা একটা বড় জার নিয়েছিলাম, ভেবে নাও। আর এখানে ধরে নাও সাপোজ 3:2 অনুপাতে কি রয়েছে? দুধ আর জল রয়েছে। 3:2 অনুপাতে দুধ আর জল রয়েছে। আচ্ছা, আর এখানে টোটাল কত লিটার মিশ্রণ আছে? 5 লিটার মিশ্রণ আছে। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এবার বলা হচ্ছে এই পাত্র থেকে যদি তুমি 2 লিটার তুললে, এই পাত্র থেকে তুমি 2 লিটার তুলে নিলে, কি তুললে? দুধ বা জল তুললে না, দুধ আর জলের মিশ্রণ আছে। তুমি শুধু এই পাত্র থেকে 2 লিটার দুধ তুলে নিতে পারবে? এটা কোনোদিনও পসিবল? এটা আমাদের কাছে অঙ্কের করার ক্ষেত্রে পসিবল নয়। তো এখান থেকে আমি 2 লিটার তুলে নিলাম, আর 2 লিটার তুলে নিয়ে আমি অন্য আরেকটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তাহলে এই পাত্রে কত লিটার হয়ে গেল? এখন 2 লিটার হয়ে গেল। এই পাত্রে 5 লিটার ছিল, 2 লিটার তুলে নিয়েছে, সুতরাং এই পাত্রে বর্তমানে কত লিটার রয়েছে? 3 লিটার। তাহলে ফার্স্ট প্রসেস কি হচ্ছে? এই পাত্র থেকে 2 লিটার তুলে এই পাত্রে ঢালা হচ্ছে। তাহলে ফার্স্ট প্রসেসের পরে এই যে ছোট পাত্রে কত লিটার আছে? 2 লিটার। এই পাত্রে কত লিটার আছে? 3 লিটার। এবার আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে 2 লিটার তুলে আমি এখানে ঢেলেছি, তাহলে এই পাত্রে দুধ আর জলের অনুপাত কত? তোমরা বলে 3:2 অনুপাতেই থাকবে, কারণ এই অনুপাতের জিনিস চেঞ্জ হবে না। এবার প্রশ্ন হচ্ছে, ফার্স্ট প্রসেসের পরে এইখানে তো 3 লিটার পড়ে রয়েছে, তাহলে এইখানকার অনুপাত কত হবে দুধ আর জলের? তুমি বলে যে এখানেও অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এবার আসবো আমরা সেকেন্ড প্রসেসের দিকে। সেকেন্ড প্রসেস বলছে বাইরের থেকে
বাইরের থেকে, ভালো করে বুঝুন আমার কথাটা, সেকেন্ড প্রসেস হচ্ছে বাইরের থেকে আমি কি করলাম, বাইরের থেকে এখানে কত লিটার ঢালা হয়েছিল, সবার প্রথমে এখান থেকে কত লিটার বাইরে বার করেছি, 2 লিটার। এবার আমি বাইরের থেকে 2 লিটার কি করেছি, বাইরের থেকে আবার আমি 2 লিটার আমি অ্যাড করে দিয়েছি। এখানে কি অ্যাড করেছি, 2 লিটার শুধুমাত্র মিল্ক অ্যাড করেছি। ভালো করে বুঝো, বাইরের থেকে শুধুমাত্র আমি কি করেছি, 2 লিটার মিল্ক অ্যাড করেছি। 2 লিটার আমি কি করলাম, মিশ্রণ তুলেছি, আর বাইরের থেকে 2 লিটার মিশ্রণ ঢেলে দিয়েছি, মানে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তাহলে আমাকে বলো সেকেন্ড প্রসেসের পরে এইখানে টোটাল কত কোয়ান্টিটি আছে, টোটাল কত কোয়ান্টিটির মিশ্রণ আছে। তোমরা বলে যে বাইরের থেকে 2 লিটার আবার ঢেলেছি, সুতরাং 5 লিটার। এখানে ঘটনাটা কি ঘটছে জানো, যত লিটার আমি তুলছি তত লিটার আমি ঢেলে দিচ্ছি, যত লিটার মিশ্রণ তুলবো তত লিটার আমি কিছু না কিছু একটা দ্রব্য আমি ঢেলে দিচ্ছি। আর একেই আমরা কি বলবো, ইকুয়াল রিপ্লেসমেন্ট। এই কেসকেই আমরা বলবো ইকুয়াল রিপ্লেসমেন্টের কেস। এই যে কেস যেটা দেখছি না, ইকুয়াল রিপ্লেসমেন্ট, অর্থাৎ হচ্ছে ইকুয়ালভাবে রিপ্লেস হবে। তুমি যত তুলবে ততই ঢালবে, যত তুলবে ততই ঢালবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। 2 লিটার তুলেছিলাম, 2 লিটার ঢেলে দিয়েছি। তাই এইখানে শুরুতে মানে ফার্স্ট প্রসেসের আগে এখানে যত লিটার ছিল, সেকেন্ড প্রসেসের পরেও এখানে তত লিটারই আছে। তাহলে নাম্বার 1 পয়েন্ট এই কথাটা মাথায় রাখবে, ইকুয়াল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে শুরুতে যত লিটার থাকে, শুরুতে যত লিটার জল থাকে, শুরুতে যত লিটার মিশ্রণ থাকে, সেকেন্ড প্রসেসের পরেও তত লিটারের মিশ্রণ এখানে থাকে। কেন থাকে, কারণ যত লিটার তুলেছি তত লিটারই ঢেলেছি। এটা মুখস্থ করতে যেও না, অনুরোধ করছি। যত লিটার তুলেছি তত লিটারই যদি ঢালি তবে কত থাকবে, সেমই তো থাকবে। সাপোজ এই একটা পাত্র আছে, এই পাত্র থেকে তুমি 2 লিটার অন্য জায়গায় ঢেলে দিলে, আবার তুমি 2 লিটার এই পাত্রের মধ্যে ঢেলে দিলে, বাইরের থেকে অ্যাড করে দিলে, তাহলে এই পাত্রে কত আছে, যত ছিল ততই তো থাকবে। এটাই এখানে বলেছে। চলে আসবো দ্বিতীয় নাম্বার কেসে। তাহলে নাম্বার 1-এর কেস এটা মনে রাখবে, শুরুতে যদি 5 লিটার থাকে, শুরুতে নাম্বার 1 প্রসেসের আগে 5 লিটার ছিল, আর সেকেন্ড প্রসেসের পরে কত আছে, 5 লিটার। অর্থাৎ এই যে কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটির কোনো পরিবর্তন হবে না, টোটাল কোয়ান্টিটির চেঞ্জ হবে না। বুঝতে পেরেছি? শুরুতে যত লিটার ছিল এখানেও তত লিটারই থাকবে, টোটাল কোয়ান্টিটির কোনো চেঞ্জ হবে না, টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হবে না। অর্থাৎ একে আমি কি লিখতে পারি, চেঞ্জ হবে না, কি আমি কি লিখতে পারি, টোটাল কোয়ান্টিটি কি থাকবে, সেম থাকবে, টোটাল কোয়ান্টিটি সেম থাকবে। চলে আসবো নাম্বার 2-এর দিকে। নাম্বার 2 কি জিনিস আমরা আন্ডারস্ট্যান্ড করব সেটা দেখব, ভালো করে বুঝবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট মাথায় রেখো। চলে আসবো সেকেন্ডের দিকে। ধরে নিলাম এই একটা বড় পাত্র রয়েছে, এই পাত্রে এবার আমি ধরলাম যে 5:2 অনুপাতে দুধ আর জল আছে, 5:2 অনুপাতে দুধ আর জল আছে। কোশ্চেনে বলেছে এই পাত্র থেকে কিছু অনুপাতের মিশ্রণ তুলে নিতে হবে, এই পাত্র থেকে কিছু অনুপাতের মিশ্রণ তুলে নিতে হবে, নিয়ে একটি অন্য পাত্রে ঢালতে হবে। তো মিশ্রণটা কত পরিমাণের তুলেছে সেটা বলা নেই, ভালো করে বোঝো। এই পাত্র থেকে কিছু পরিমাণে মিশ্রণ আমি তুলে নিলাম, তো কত অংশ মিশ্রণ তুলেছি সেটা বলা নেই, সেটা আমাদের বাইরে বার করতে হবে। কিন্তু তাহলে প্রথম পয়েন্ট এটা আমরা বুঝতে পারলাম যে কত মিশ্রণ তুলেছি, কত অংশ মিশ্রণ তুলেছি সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের বার করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তী স্টেপে অঙ্ক করতে করতে বা এমন কোনো ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে যেটা থেকে আমি বুঝতে পারলাম যে মিল্ক আমি 5/1 তুলেছি। কি বুঝতে পারলাম, মিল্ক আমি 5/1 তুলেছি। অর্থাৎ মিল্ক যদি এই মিশ্রণে 5 ভাগ থাকে তবে, আর যদি মিল্ক যদি 1 ভাগ উঠে থাকে, তার মানে মিল্ক আমি এই পাত্র থেকে এই পাত্রে ঢালার পরে দেখতে পেলাম যে কত অংশ তুলেছি, মিল্ক 5/1 তুলেছিলাম। তবে এই কথাটা জাস্ট মাথায় রাখবে, এটাই হচ্ছে এই তরলের নীতি যেটা হয়, সেটা হচ্ছে মিল্ক যদি 5/1 ওঠে তবে টোটাল মিশ্রণও 5/1 উঠবে। তো টোটাল মিশ্রণেরও 5/1 উঠবে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইলাম। আমি বলতে চাইলাম যে টোটাল মিশ্রণ কত তুলেছি সেটা আমার জানা নেই, কত অংশ তুলেছি জানা নেই, কিন্তু আমি এটা বুঝতে পারলাম বা কোনো রকমভাবে জানতে পারলাম যে দুধ আমি 5/1 তুলেছি। বলতে পারি যে টোটাল মিশ্রণও কত উঠেছে, টোটাল কোয়ান্টিটিও কত উঠেছে, 5/1 উঠেছে, এটা আমি বলতে পারি। চলে আসি আরও আর একটা এক্সাম্পল নিয়ে এখানে। সাপোজ ধরো তুমি এটা বার করতে পেরেছ, ওয়াটার উঠেছে 3/1, ওয়াটার উঠেছে সাপোজ ধরো 7/1 উঠেছে ওয়াটার, বা 7/3 উঠেছে ধরে নাও।
ওয়াটার উঠেছে 7/3 তুমি কোনো ক্রমে বুঝতে নাম্বার 1কে এবার ভুলে যাও, নাম্বার 2 এর দিকে আসি। তুমি কোনো ক্রমে তুমি বুঝতে পেরেছো যে ওয়াটার উঠেছে 7/3, তবে তুমি কি বলবে টোটাল মিক্সারও কত উঠেছে, টোটাল মিক্সারও কত উঠেছে, টোটাল কোয়ান্টিটির কত উঠেছে, কত ভাগের কত ভাগ উঠেছে, 7/3 উঠেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে মিল্ক যদি 5/1 ওঠে তাহলে টোটাল মিশ্রণও 5/1 উঠবে। টোটাল মিশ্রণ মানে একে যদি তুমি 5 ভাগে ভাগ করে নাও, 1 2 3 4 5, একে যদি টোটাল 5 ভাগে ভাগ করে নাও তাহলে কত ভাগ উঠেছে? এই মিশ্রণের 1 ভাগ উঠেছে, এই মিশ্রণের 1 ভাগ উঠেছে, মিশ্রণেরও 1 ভাগ উঠেছে, তবে হচ্ছে দুধেরও 1 ভাগ উঠবে। এই কথাটাকে মাথায় রেখো। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেটা বুঝতে পারলাম, যে কোনো একটা কোয়ান্টিটি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির যদি আমরা বার করতে পারি, ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি যদি আমরা বার করতে পারি যে কত পরিমাণের উঠেছে, কত অংশ উঠেছে, কত পোর্শন উঠেছে, কত পোর্শন উঠেছে, যদি আমরা এটা বার করে দিতে পারি, তবে এটা থেকে আমরা কি বলতে পারবো যে টোটাল কোয়ান্টিটিও ঠিক তত সেম পোর্শনে উঠেছে। টোটাল কোয়ান্টিটিও আমাদের কিসে উঠেছে? সেম পোর্শনে উঠেছে। এই কথাটা মাথায় রেখে এবার আমরা অঙ্কের দিকে যাব। খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে ভোলার চেষ্টা করবে না। আর টোটাল জিনিস আমি বিস্তার করছি। তোমরা যদি বলো যে এটা কেন হয়, কারণ এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে নীতি। যদি তোমরা উপর থেকে একটা বল ফেলে দাও, কেন পড়বে? জানো তোমরা এটা কেন পড়বে? এটাই হচ্ছে নীতি, মাধ্যাকর্ষণের নীতি এটাই। বুঝতে পারলাম? সেরকম হচ্ছে এইখানকার এটার নীতি, যে এত উঠলে ওটা এত উঠতে বাধ্য। যদি বলো যে 2 আর 3 যোগ করলে কেন 5 আসবে, তো এটাই তো নীতি, এটাই তো সংখ্যার নীতি। যোগ করলে 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5ই আসে, সেটা হচ্ছে এখানকার নীতি। চলে আসে এবার অঙ্কের দিকে। আচ্ছা, অঙ্ক আসার আগে আমি মুছতে এটাকে আমি একবার মনে করানোর চেষ্টা করি। যখনই এরকম ইকুয়াল রিপ্লেসমেন্টের কেস আসবে, ইকুয়াল রিপ্লেসমেন্ট মানে যত পরিমাণে তুলছি তত পরিমাণে ঢালবো, যদি এই ধরনের কেস আসে তবে আমরা কি করব? তবে আমরা এটা বুঝতে পারবো শুরুতে নাম্বার 1 প্রসেস হওয়ার আগে যত লিটার ছিল, নাম্বার 2 প্রসেস হওয়ার পরেও তত লিটারই আছে। কেন আছে? কারণ নাম্বার 1 প্রসেসে তুলছে আর নাম্বার 2 প্রসেসে সেম পরিমাণের জিনিস ঢেলে দিচ্ছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট এখান থেকে যেটা বুঝতে পারলাম, কত অংশ তুলেছে এটা ধরো বলা নেই, মিশ্রণ কত অংশ তোলা আছে এটা বলা নেই, কিন্তু আমরা যদি বার করতে পারি দুধ বা জলের মধ্যে কোনো একটা যদি বাইরে বার করে দিতে পারি যে কত লিটার উঠেছে, কত পোর্শন উঠেছে, তবে আমি বলবো মিশ্রণও তত পোর্শনই উঠেছে। এবার আসবো অঙ্কের দিকে। অঙ্কে বলেছে দুধ আর জলের অনুপাত, মিল্ক আর ওয়াটারের রেশিও বলে দিয়েছে, মিল্ক আর ওয়াটারের রেশিও শুরুতে একদম 3:1। এবার বলেছে এখান থেকে কিছু অংশ পাত্র তুলে নিয়েছে। একটাকে তোমরা একটা পাত্রের মতো ভাবো, তাহলে প্রথম যে বড় পাত্র দেখতে পাচ্ছ এখানে 3:1 অনুপাতে আছে। এবার এখান থেকে কিছু পরিমাণে কি করা হয়েছে? মিশ্রণ তুলে নেওয়া হয়েছে। আর বাইরের থেকে কিছু পরিমাণে কি ঢালা হয়েছে এটা দেখবে, কি ঢালা হলো সেটা দেখবে, এটাই ইম্পর্টেন্ট। শুধু জল ঢালা হলো, কি ঢালা হলো? জল ঢালা হলো। তাহলে তোলা কাজটা ভালো করে বোঝো, জলকে নিয়ে আমরা কি করেছি? জলকে আবার বাইরের থেকে ঢেলেছি। কিন্তু মিল্ক কি করেছি? মিল্ককে শুধু তুলেছি আর জলকে কি করেছি? আমরা আবার বাইরের থেকে ঢেলেছি। কথাটা ভুলো না। আর ঢালার পর আমি দেখতে পেলাম যে নতুন মিশ্রণে দুধ মানে সেকেন্ড প্রসেসের পরে কি অনুপাতে আছে সেটা দেখি। বলেছে দুধ আর জলের অনুপাত সেম আছে, সেম মানে 1:1। এবার আমরা এটা থেকে জানি যে নাম্বার 1 প্রসেসের আগে যত কোয়ান্টিটি থাকে নাম্বার 2 এর পরেও প্রসেসের শেষেও এই সেম কোয়ান্টিটি থাকে। তাহলে 3 আর 1 কত হলো? 4 হলো। আর এখানে 2 আর 1 আর 1 কত হলো? 2 হলো। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে 4 আছে আর এখানে 2 আছে। কিন্তু আমরা একটু আগে প্রমাণ করলাম, কি প্রমাণ করলাম সেটা তোমরা, প্রমাণের কিছু নেই, এটা একদম বাচ্চাদের জিনিস। তো আমরা এটা বুঝতে পারলাম যে এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে গড়বড় আছে। কেন গড়বড়টা হয়েছে? সাপোজ ধরো এখানে এমন কিছু সংখ্যা ছিল যেটা কাটাকাটি হওয়ার পরে 1:1 এসছে, তাহলে এটা অরিজিনাল রেশিওতে নেই। তাই আমরা অরিজিনাল রেশিওতে পরিণত করার জন্য এখানে 4 আছে, আমরা একে 4-এ পরিণত করব, অথবা এখানে 2 আছে, এখানে 2-এ পরিণত করব। কেন করব? কারণ এদের দুজনের মান কি হতে হবে? সেম হতে হবে। এখানে 2 আছে, আমি 2-কে 4-এ পরিণত করলাম, তবে এখানেও আমরা 2 দ্বারা গুণ করব। এখানেও 2 দ্বারা গুণ করলাম, এখানেও আমি 2 দ্বারা গুণ করলাম। এটা কেন করলাম? যাতে অরিজিনাল রেশিওতে চলে আসে। এবার ভালো করে বুঝবে ব্যাপারটা। এবার এর কাজ তো কমপ্লিট হলো। তাহলে এই যে টোটাল কোয়ান্টিটির কাজ কি দাঁড়ালো? এরা রেশিওকে অরিজিনাল রেশিওতে পরিণত করলো। কোশ্চেনে অলওয়েজ গড়বড় করে দেওয়া থাকবে। কেন গড়বড় করে দেওয়া থাকবে? যাতে আমরা কনফিউজ হয়ে যাই। ভালো করে বোঝো এটা কি ছিল। এখানে ছিল এটা 1:1 অনুপাতে ছিল।
তো জল ভালো করে বোঝো, প্রথমে 3:1 অনুপাতে ছিল, তারপরে জল ঢালার পরে 1 ছিল আর 1ই আছে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপার? কিন্তু আমরা যখনই অরিজিনাল রেশিওতে করে দিলাম, এটা কি আছে 2 আর এটা কি দাঁড়ালো 2। এবার দেখো তো হিসাব অনুসারে ঠিক হচ্ছে কিনা। জল যদি বাইরের থেকে ঢালা হয়, জলের পরিমাণ তো সামান্য বাড়বেই, কিন্তু দুধের পরিমাণ কি হলো, সামান্য কমলো। এটাকে আমরা আরও অন্যভাবে করতে পারি, কিন্তু আমি একদম নর্মাল বেসিকেই দেখাচ্ছি, বেসিকের আন্ডারস্ট্যান্ডিংও দেখাচ্ছি। এর পরের পয়েন্ট কি হতে পারে? এর পরের পয়েন্ট হচ্ছে, আমি শুরুতে যে জিনিসটা বলছিলাম, বাইরের থেকে কি অ্যাড করা হলো, বাইরের থেকে কি অ্যাড করা হলো, বাইরের থেকে তুমি বললে যে ওয়াটার অ্যাড করা হলো। বাইরের থেকে যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে এখন ওয়াটার কি করা আছে, মিক্সড করা আছে। ওয়াটার কি করা আছে, মিক্সড করা আছে। কিন্তু যদি আমি মিল্কের দিকে তাকাই, মিল্ক কি বাইরের থেকে কোনো রকমে অ্যাড করা হয়েছে? মিল্ক অ্যাড করা হয়নি। তাহলে মিল্কের স্ট্যাটাস কী রকমের পর্যায়ে দাঁড়িয়ে আছে? মিল্কের স্ট্যাটাস কী পর্যায়ে দাঁড়িয়ে আছে? শুধুমাত্র মিল্কের স্ট্যাটাস এই পর্যায়ে যে মিল্ক কোনো কিছু অ্যাড করা হয়নি। মিল্কে যত পরিমাণে তুলেছিল, যত পরিমাণে মিল্কে তুলেছিল, তোলার পরে মিল্কের পরিমাণ কমেছিল নিশ্চয়ই। ব্যাপারটা বুঝতে পারছো তো? মিল্কের পরিমাণ কমেছিল, আর মিল্কের পরিমাণ আগে 3 ছিল, এখন কত হয়েছে, 2 হয়েছে। এই ব্যাপারটা যদি না বুঝতে পারো, চলো একটুখানি বোঝানোর চেষ্টা করি, কারণ এইখানেই হচ্ছে আসল খেলা। তো আমি কি বলতে চাইছি, এই একটা বড় পাত্র ছিল, এই বড় পাত্রে সাপোজ ধরলাম যে 3:1 অনুপাতে আছে। এবার এখান থেকে কিছু পরিমাণে মিশ্রণ এখানে তোলা হলো, আর এখানে ধরলাম যে কিছু লিটার আছে, সেটা আমাদের জানা নেই। ধরে নিলাম যে 4 লিটারই আছে, ধরে নাও তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখান থেকে ধরলাম যে কিছু পরিমাণে তোলা হয়েছে, ধরলাম যে 1 লিটারই তোলা হয়েছে। 1 লিটার তোলা হলে এখানে 1 লিটার আছে, আর এখানে 1 লিটার তোলা হলে এখানে 3:1 অনুপাতেই আসবে, এটা একদম সত্যি কথা। কিন্তু এখানে 4 লিটারের মধ্যে এটা কত লিটার ছিল, 3 লিটার, আর এটা কত ছিল, 1 লিটার ছিল। এখান থেকে 4 লিটারের পরে 4 লিটার যখন তুললাম, তাহলে কি উঠলো, 4 লিটার যখন ছিল, এবার এখান থেকে 1 লিটার যদি তুলি, তাহলে 3:1 অনুপাতে তুলেছি, আর 3:1 অনুপাতে তুললে এখান থেকে কি উঠে গেল, দুধও উঠলো আর ওয়াটারও উঠলো, দুধও উঠলো ওয়াটারও উঠলো। তাহলে এখন বর্তমানে এখানে কত লিটার আছে, 3 লিটার আছে। 3 লিটারে এখানে কত আসবে, 3:1 অনুপাতে, মানে আগে যত ছিল এই মিশ্রণ তোলার পরেও এখানে কিছু পরিমাণে কমেছে। এবার আসবো সেকেন্ড কেসে। সেকেন্ড কেস মানে এখানে যখন 3 লিটার আছে, 3 লিটার মানে এখানকার অরিজিনাল কোয়ান্টিটি কিছু পরিমাণে দুধের আগে যত পরিমাণ ছিল, 4 লিটার যখন টোটাল কোয়ান্টিটি ছিল, দুধের মান যত ছিল, এখন এখানে তার থেকে কিছুটা কম আছে, কারণ 1 লিটার আমি তুলে নিয়েছি। এই যে এবার বাইরের থেকে কি করা হয়েছে, জল ঢালা হয়েছে। বাইরের থেকে যদি জল ঢালো, ভালো করে বোঝো, বাইরের থেকে যদি জল ঢালো, তো জলের পরিমাণও কমেছিল, এখানেও জলের পরিমাণ কমেছিল, কিন্তু বাইরের থেকে জল ঢেলে দিলাম সেম পরিমাণে, তাহলে জলের পরিমাণ আগের থেকে তো বেড়ে যাবে, জলের পরিমাণ আগের থেকে বেড়ে যাবে, কিন্তু দুধের পরিমাণ কি হয়ে যাবে, দুধ তো অ্যাড করা হয়নি, তাই দুধটা কম ছিল তো কমই থাকবে। তা দুধটা যে পরিমাণে প্রথম প্রসেস করার পরে যে কমটা ছিল, সেই কম পরিমাণেরই আছে, দুধ কিন্তু অ্যাড করা হয়নি। বুঝতে পারলাম? এই জায়গাতেই আমরা আঘাত করব, ভালো করে বোঝো। তা শুরুতে যদি আমি ভাবি যে দুধ হচ্ছে 3 পোর্শন ছিল, আর বর্তমানে কত পোর্শন আছে, 2 পোর্শন আছে, এটা বলতে পারি। শুরুতে 3 ছিল, দ্বিতীয়তে 2 ছিল। কেন 2 হলো? কারণ হচ্ছে কিছু পোর্শন তুলে নেওয়া হয়েছিল, আর কিছু পোর্শন তুলে নেওয়ার পরে কিন্তু দুধকে আর অ্যাড করা হয়নি, দুধকে অ্যাড করা হয়নি, কিন্তু ওয়াটারকে অ্যাড করা হয়েছে। সুতরাং দুধ সেই কমাই রয়েছে। সুতরাং দুধের স্ট্যাটাস কোনটা, সেই কমা পর্যায়ে, মানে প্রথম প্রসেসের পরের স্ট্যাটাসে এখানে রয়েছে। এবার দেখো 3 পোর্শন ছিল, এখানে কত পোর্শন হয়েছে, 2 পোর্শন হয়েছে। আগে 3 অংশ ছিল, এখন 2 অংশ হয়েছে। তার মানে আমি কি বলতে পারি, যে কত অংশ কমেছে, 1 অংশ কমেছে। 3 অংশ থেকে 2 অংশে কখন পরিণত হবে, যখন 1 অংশ হবে। যখন 1 অংশ কমবে, 3 অংশ থেকে 2 অংশ তখন পরিণত হবে যখন 1 অংশ কমবে। কততে 1 অংশ কমেছে, আমাকে দেখতে পেলাম 3 অংশে 1 অংশ কমেছে। 3-এ যদি 1 অংশ কমে, তবেই তো গিয়ে মিল্ক 2 অংশে পরিণত হবে। বুঝতে পেরেছি? খুব ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, বারবার করে দেখো, যতবার দেখবে তত বেশি বুঝতে পারবে। যদি মনে করো যে একবার দেখে আমাকে বলে দিলে, স্যার আমি তো এটা বুঝতে পারলাম না, তো না বুঝলে আমার কোনো যায় আসে না এতে। যদি বোঝার ইচ্ছা থাকে তো বারবার দেখবে, বুঝতে পারবে না এমন হতে পারে না। যদি আমি বুঝতে পারি, যদি আদার্স ছেলেরা বুঝতে পারে, তো তুমিও বুঝতে পারবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল জিনিস। তো এখানে আসি। এবার পয়েন্ট আমরা মনে করো, এবার সেকেন্ড পয়েন্ট কি রেডি করেছিলাম, যদি আমরা দুধ বা ওয়াটারের মধ্যে যে কোনো একটা জিনিস
যে কোনো একটা জিনিস কত পোর্শনে তোলা হয়েছে যদি সেটা বার করে দিতে পারি, তবে টোটাল কত পোর্শন হয়েছে সেটা আমরা বার করে দিতে পারবো। আমরা দেখতে পেলাম যে মিল্ক কত পোর্শন উঠেছে, মিল্ক উঠেছে 3/1 উঠেছে, মিল্ক উঠেছে 3/1, তাহলে আমি কি বলতে পারি টোটাল কোয়ান্টিটিও কত উঠবে, টোটাল কোয়ান্টিটিও 3/1 উঠবে। তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো এখানে যে কত লিটার উঠেছে মিশ্রণ, এর যেটা আমাদের জানা ছিল না সেটা কত হবে, 3/1 মিশ্রণ উঠেছে। এবার অঙ্কটাকে বলি যে অঙ্কটা তোমরা কীভাবে পরীক্ষার হলে করবে। এই অঙ্কের জন্য না কোনো পেন দরকার, না কোনো পেন্সিল, না কোনো খাতা দরকার। তো সবার প্রথম দেখতে পেলে যে 3:1 আছে, আর দেখতে পেলে যে ইকুয়াল রিপ্লেসমেন্ট আছে। শুধু দেখবে যে কি ঢালা হলো বাইরের থেকে, কি অ্যাড করা হলো। দেখলে জল অ্যাড করা হচ্ছে, তাহলে জলকে হাটাও, দুধকে নিয়ে কাজ করব, দুধকে নিয়ে কাজ করব। প্রথমে 3 আর 1 কত আছে 4, দুটো সেম কোয়ান্টিটি হয়ে যাবে দ্বিতীয় প্রসেসের পরে, অর্থাৎ কত আছে 1 আর 1 2, উপরে 4 নিচে 2 হতে পারে না, তাহলে নিচের কত করো 4 করো, তাহলে কত হচ্ছে 2:2। কাকে নিয়ে কাজ করবে, শুধু মিল্ককে নিয়ে। তাহলে 3/2 কখন পরিণত হবে, 3/2 তখন পরিণত হবে যখন 3 অংশ থেকে 1 অংশ তোলা হবে। আর 3 অংশ থেকে যদি 1 অংশে তোলো তবে টোটাল কোয়ান্টিটিও কত উঠবে, 3 অংশ থেকে 1 অংশই উঠবে। ভালো করে বুঝো। নাম্বার 41 আর আমি বুঝাবো না, কারণ দুটোই হচ্ছে সেম ক্যাটাগরি, টোটালি সেম ক্যাটাগরির ম্যাপ। তো এখানে কি বলেছে, একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7। তাহলে এবার দুধ কম আর জল বেশি, খুব ভালো কথা। আর এতে আমাদের কোনো যায় আসে না যে দুধ কম নাকি জল বেশি। বলেছে এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিতে হবে, আর তুলে নিয়ে সমপরিমাণে দুধ ঢালা হলো, সমপরিমাণে দুধ ঢালা হলো। বুঝতে পারলাম, প্রথম পয়েন্ট মাথায় এলো ইকুয়াল রিপ্লেসমেন্টের কেস। আর ইকুয়াল রিপ্লেসমেন্টের কেস আসার পরে আমরা দেখবো যে কি অ্যাড করেছে, দেখলাম যে দুধ অ্যাড করেছে। আর যদি দুধ অ্যাড করে তো আমরা কাকে নিয়ে কাজ করব, জলকে নিয়ে কাজ করব। আর লাস্টে বলেছে এদের অনুপাত 1:1 হবে, 1:1 মানে সমপরিমাণ। তো দেখো এবার কীভাবে করবো, 7 আর 3 কত হলো 10, তবে নিচেরটাকেও 10 হতে হবে, তাহলে 5:5। এবার বলে যে কাকে ঢালা হয়েছে, তুমি বলে যে মিল্ককে ঢালা হয়েছে, ওয়াটারকে ঢালা হয়নি। তাহলে 7 আছে উপরে, ওয়াটার উপরে 7 আছে, নিচে কত আছে 5, 7-এ কত তোলা হয়েছে 2 তোলা হয়েছে, তাহলে 7/2 তোলা হয়েছে। কোনটা আছে, অপশান বি ফর বোম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলে আসি এটাকে দেখাই। বলেছে 3:7 অনুপাতে রয়েছে, আর ঢালার সেকেন্ড প্রসেসের পরে কত আছে 1:1। এটা যোগ করলে কত হয় 10 হয়, এটা যোগ করলে কত হবে 2 হবে। একে কি করবে 5 গুণে পরিণত করবে, কারণ দুটোই সেম কোয়ান্টিটি, তাই একে 10-এ। এটা যদি 10 হয়ে যায় তবে আমরা একে কি করে দেবো 5-এ পরিণত করব। একে কি করব, একেও আমরা 5-এ পরিণত করব। এবার আমরা বাইরের থেকে কি ঢালা হয়েছে, মিল্ক ঢালা হয়েছে, তাহলে মিল্কে নিয়ে আমরা কাজ করব না, ডাইরেক্ট চলে আসবো ওয়াটারকে। ওয়াটার 7 ভাগ কেন 5 ভাগে পরিণত হলো, কারণ 7 ভাগের মধ্যে ক ভাগ তোলা হয়েছে, 7 ভাগের মধ্যে 2 ভাগ তোলা হয়েছে, তাই অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 42 থেকে আমরা এই সেম কনসেপ্টের এক ধাপ উপরে উঠবো, খুব ভালো লাগবে কোশ্চেন করতে।